যে সাধারণত তোমার প্রবলেমটাকে যদি খুব ক্রিটিক্যাল ওয়েতে প্রেজেন্ট করতে চাই কোনো জায়গায়, নর্মালি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে লিপ ইয়ার হিসেবে তারা কিন্তু ধরে না। তারা ধরে আল্লাহর 365 সমান, মানে মানে ব্যাংকারদের ক্ষেত্রে আল্লাহর 360 দিন সমান, আর আমাদের ক্ষেত্রে 365 দিন। আমরা কমন পিপল যারা তারা সবসময় ক্যালকুলেট করি যে মানে বছর হচ্ছে 365 দিনে, আর ব্যাংকাররা ভাবে 360 দিনে আর কি। তো লিপ ইয়ার গুলো তখন মনে করো যে খুব মানে ট্রানজেকশনটা হয়ে যাচ্ছে অনেক বেশি, মানে হিউজ অ্যামাউন্টের। মনে করো যে আমরা যদি এটা এমন ধরি, এয়ারলাইন্সের বিজনেস হচ্ছে, মনে করো ব্রিটিশ এয়ারলাইন্স অথবা মানে টার্কিশ এয়ারলাইন অথবা এমিরেটস এয়ারলাইন্সে ওরা ইন্স্যুরেন্স পলিসি অপারেট করতেছে। আর ওদের ইন্স্যুরেন্স পলিসি যারা অপারেট করতেছে তাদের ক্ষেত্রে লিপ ইয়ারটা খুব ভাইটাল একটা ইয়ার, কারণ তারা ইন্স্যুরেন্সটা করে পার ডে বেসিসে, এন্ড পার ডে বেসিসে যখন করতেছে তখন কিন্তু লিপ ইয়ার মানে ইয়ারে যে তার একদিন বেশি মানে কন্ট্যাক্ট করতে হচ্ছে, কারণ তার ওই দিনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তার কম্পেনসেশন কে দিবে? তাহলে সেই ক্ষেত্রে তার রিস্ক ফ্যাক্টর মানে অ্যাকুমুলেট করার জন্য, তার রিস্ক ফ্যাক্টরটাকে অ্যাড্রেস করার জন্য তাকে ওই লিপ ইয়ারটা কনসিডারেশন নিয়ে আসতে হচ্ছে। বাট অন্যান্য বিজনেস ট্রানজাকশনে আসলে লিপ ইয়ারটাকে কনসিডারেশন নিয়ে আসা হয় না। বুঝতে পারছো? এটা মানে আমাদের যে প্রবলেম গুলো যেগুলো দিয়ে দেয় ওগুলো যখন বলে যে টাইম মানে ডেইলি আর কি ই করে আর কি। এখন এখানে আরেকটা ইস্যু থাকতেছে যে যদি ধরে নাও যে তোমার মানে চাচ্ছে স্টুডেন্টরা এই লিপ ইয়ার ব্যাপারে তার মানে কনসেন্ট্রেশন ডের ক্যালকুলেশনে তার মানে নলেজ কতটুকু ক্লিয়ার, তখন কিন্তু এমন হইতে পারে যে দেখা গেল যে 1920 সালের থেকে শুরু করে 1921 সালের মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্যালকুলেট করলো। 1920 সালের জানুয়ারি মাসের 20 থেকে তোমাকে বলা হলো 1921 সালের ফেব্রুয়ারি মাসে মানে 20 তারিখ পর্যন্ত যত দিন আছে তাদের করসপন্ডিং মানে ইন্টারেস্ট কাউন্ট করতে। তার মানে এই যে দিন দিয়ে তোমাকে ওরা মানে বোঝানোর চেষ্টা করছে যে 19 মানে এই যে 2020 সালটা হচ্ছে আমার লিপ ইয়ার। তাহলে 2020 সালে যদি লিপ ইয়ার হয়ে থাকে তাহলে এই বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে ছিল। তাহলে সেই জিনিসটা স্টুডেন্টরা আন্ডারস্ট্যান্ড করলো কিনা, রিয়ালাইজ করলো কিনা সেটা তারা বুঝতে চায়। বাট সেই ধরনের কনসেপ্টের সামগুলো মানে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে খুব রেয়ার হবে, বুঝতে পারছো? সেগুলোকে যদি তুমি মনে করো যে এগুলোকে আমি ইগনোর করবো তাহলে আসলে খুব বেশি প্রবলেম আসলে তোমার এখানে আসবে না। বাট যদি কোনো জায়গায় হচ্ছে তোমাকে ডে ক্যালকুলেশন করতে বলছে, বললো যে তুমি ডে ক্যালকুলেশন করে দেখো তোমার মানে তোমার এজটা মানে এই আজ থেকে 2 বছরে তুমি ক্যালকুলেট করে দেখাও ডেতে হাউ মেনি ডেজ। এই যে যখনই হাউ মেনি ডেজ মানে তোমাকে প্রশ্ন করছে তার মানে তোমাকে তারা বুঝতে চাচ্ছে যে তুমি এই যে লিপ ইয়ার বা ফেব্রুয়ারি মাসের এই জিনিসগুলো কনসিডারেশনে নিয়ে আসতেছো কিনা, যদি ডে কাউন্ট করতে বলে। যদি ডে কাউন্ট করতে না বলে, যদি ইন্টারেস্ট কাউন্ট করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আসলে তারা মানে এই ডেটাকে উপরে খুব বেশি এটা ইম্পর্টেন্স দিচ্ছে না। তখন তুমি যদি মানে লিপ ইয়ারটাকে ইগনোর করো তাহলে তুমি এখানে খুব বেশি প্যারালাইজ এখানে হচ্ছ না বা হবাও না। বাট ডে ক্যালকুলেট করতে বলে তোমার ওই লিপ ইয়ারের কনসিডারেশন আসবে। আচ্ছা, এনিওয়ে আমরা একটু প্রবলেমে চলে যাই, তারপরে আবার আমরা মানে আবার আরো এক্সপ্লেনেশন আসতেছি। আমি একটু শেয়ারে চলে যাই। আচ্ছা, আমরা একটু শুরু করি, তারপর তোমাদের প্রশ্নগুলো আবার আনসার দিচ্ছি। আমরা কিছু মানে নেক্সট 10 to 15 মিনিটস একটুখানি এটা স্টার্ট করে নিই, তারপর আবার তোমাদের প্রশ্নগুলোতে ব্যাক করতেছি। আই হোপ তোমরা সবাই মানে এই যে সিম্পল অ্যানুইটিজ এই কনসেপ্টটা দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। সময় ওকে, গুড। আচ্ছা, আমরা গতদিন যেটা ডিসকাস করতেছিলাম যে অ্যানুইটি নিয়ে কথাবার্তা বলছিলাম। আমরা চ্যাপ্টার 4 এ যেটা বলে আসলাম সেটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ছিল। অ্যাকুমুলেশন ছিল মানে হচ্ছে যে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতেছিলাম, তার কখনো ফিউচার ভ্যালু বের করতেছিলাম, কখনো তার প্রেজেন্ট ভ্যালু বের করতেছিলাম। ফিউচার ভ্যালুকে বলছিলাম আমরা অ্যাকুমুলেটেড ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুকে আমরা বলছিলাম ডিসকাউন্টেড ভ্যালু। এই দুটো আমাদের বেসিক কনসেপ্ট ছিল চ্যাপ্টার 4 এ। তোমরা যদি সব অ্যানালাইসিস করে দেখো তাহলে ওখানে আমরা আসলে দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে ফিউচার ভ্যালু বের করা আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করা।
এখানে অ্যানুইটিজ এর ক্ষেত্রেও আসলে আমাদের এই দুটো কাজই করার প্রয়োজন হবে। আর অ্যানুইটিজ জিনিসটা কি হলো? অ্যানুইটিজ এর জন্য এখানে আমাদের ওই আগের মতনই ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করব, বাট এখানে বলা হচ্ছে যে আমাকে সিরিজ অফ পেমেন্ট দিতে হবে। এই যে সিরিজ অফ পেমেন্ট যেটা, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অ্যানুইটি। যে আমি একটা স্পেসিফিক নিয়ম অনুযায়ী আমি একটা টাকা ডিপোজিট করলাম, সেটাকে বলছি আমরা অ্যানুইটি। যেমন এমন হইতে পারে যে মানে তোমার প্যারেন্টস তোমার জন্য গত 10 বছর ধরে মানি ডিপোজিট করতেছে। প্যারেন্টসের প্রথম 2 বছরের ক্যাপাবিলিটি ছিল 5,000 টাকা ডিপোজিট করার, তারা 5,000 টাকা ডিপোজিট করতেছে। এরপরে নেক্সট 2 ইয়ার্স তারা ডিপোজিট, নেক্সট 3 ইয়ার্স তারা ডিপোজিট করতেছে 3,000 টাকা করে। এরপরে নেক্সট 3 ইয়ার্স তারা ডিপোজিট করতেছে 9,000 টাকা করে। এরপরে যখন দেখতেছে যে তুমি ইন্টারমিডিয়েট পাস করে ফেলছো, তোমাকে ইউনিভার্সিটি ভর্তি করতে হবে অনেক টাকা পয়সার প্রয়োজন, তখন তারা চিন্তা করছে যে এখন আমাকে 20,000 টাকা ডিপোজিট করতে হবে, করে সে একটা ফান্ড জেনারেট করছে। এখন এই যে সিরিজ অফ পেমেন্ট সে দিল, দিয়ে একটা ফান্ড জেনারেট করলো, তাহলে এই যে তার টাকাটা প্রত্যেক মাসে মাসে ডিপোজিট করলো, তাহলে প্রত্যেক মাসেরই যত মাস তার টাকাটা ডিপোজিট ছিল কোনো ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, সেখানে তার ইন্টারেস্ট পাওয়ার কথা। এখন এই ইন্টারেস্ট নিয়ে যেটা হচ্ছে সেটাকে বলছি আমরা তার ফিউচার ভ্যালু বা অ্যাকুমুলেটেড ভ্যালু ফর অ্যানুইটিস। অ্যাকুমুলেটেড ভ্যালুস ফর অ্যানুইটিস। পাঠাবে পড়াশোনা করার জন্য। আবার তোমার প্যারেন্টস এরকম চিন্তা করতে পারে, একটা চিন্তা হচ্ছে যে আমার 10 বছর পরে 20 লাখ টাকা লাগবে, আমার প্রেজেন্ট ক্যাপাসিটিতে যা মানে মানে স্কোপ আছে আমি এরকম ভাবে টাকা ডিপোজিট করতে থাকবো, পরে আমি 10 বছর পরে 20 লাখ টাকা ডিপোজিট করব। তাহলে অ্যানুইটিজ এর মাধ্যমে সে 20 লাখ টাকা ডিপোজিট করে ফেললো। আবার কিন্তু এমন হতে পারে যে তার টার্গেট হচ্ছে 20 লাখ টাকা ডিপোজিট করা। এখন চিন্তা করলো যে আমি বিভিন্ন সময়ে টাকা ডিপোজিট করব, কত টাকা প্রেজেন্টলি ইমাজিন করলে পারে, কত টাকা প্রেজেন্টলি ডিপোজিট করার কথা চিন্তা করলে পারে আমি আজ থেকে 10 বছর পরে 20 লাখ টাকা পাবো। তাহলে এই যে প্রেজেন্টে বসে ফিউচার চিন্তা করা, সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্টে বসে ফিউচার টাকা চিন্তা করতেছি, তাহলে ফিউচার টাকা আমি প্রেজেন্টে নিয়ে চলে আসতেছি। ফিউচারে এত টাকা পাইতে চাই, তার প্রেজেন্ট ভ্যালু কত? তাহলে প্রেজেন্টে হয়তো উনি চিন্তা করে দেখলেন যে প্রেজেন্টে আমি যদি 8 লাখ টাকা ডিপোজিট করি, তাহলে হয়তো 10 বছর পরে যে আমার হয়তো এই টাকাটা এরকম হয়ে যেতে পারে। তো আমরা এরকম এখানে সিরিজ অফ পেমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো করতে চাচ্ছি। গতদিন আমরা যেটা দেখলাম যে সিরিজ অফ পেমেন্টটা আমরা এখানে মানে দুইটা ভাবে একটা দেখলাম, যে একটা হচ্ছে মানে অ্যানুইটি সার্টেন আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ, বা একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। আর এই অর্ডিনারি অ্যানুইটির মাধ্যমে যখন আমরা ডিপোজিট করলাম, সেখানে আমরা দেখলাম যে এখানে আমাদের পেমেন্টের মানে ফরম্যাটটা এরকম কিছু একটা হলো, যে আমরা যে পেমেন্ট ইন্টারভ্যাল আমরা যেটা বললাম যে আমরা এন পেমেন্ট দিব, প্রত্যেকটা পেমেন্টে হচ্ছে আমাদের অ্যানুইটি হচ্ছে আর, এই আরটা হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি মানে হচ্ছে ফিক্সড পেমেন্ট, যেটা তুমি দিতে চাও প্রত্যেক পিরিয়ডে, যে প্রত্যেকটা ইনস্টলমেন্টে। যে তাহলে যখন বাড়ি ভাড়া তুমি প্রত্যেক মাসে মাসে একই রকম ভাড়া দিয়ে যাচ্ছ 2 বছর ধরে, তাহলে সেটা হচ্ছে তোমার অ্যানুইটি। তাই আমি এই ভাড়াটা দিচ্ছি মাসের শেষে, যে পিরিয়ডে এই যে 0 থেকে 1 এটা একটা পিরিয়ড ছিল, এই পিরিয়ডের এন্ডে যে আমি 8 টাকা অ্যামাউন্ট ডিপোজিট করতেছি, দিয়ে আমি এই যে এখানে মানে এন টাইমস ডিপোজিট করলাম। এন্ড এই যে এন টাইম ডিপোজিট করলাম, তার অ্যাকুমুলেটেড ভ্যালুটা কি হবে? সেই অ্যাকুমুলেটেড ভ্যালুটা আমরা গতদিন মানে ডিসকাস করলাম, যে এটা অ্যাকুমুলেটেড ভ্যালুটা আমাদের যেটা দাঁড়াচ্ছে, সেটা আমরা এখানে একটা জিপি সিরিজ পেয়ে গেলাম। সেই জিপি সিরিজের আমরা সাম বের করলে পারে আমরা দেখতেছি এই ধরনের একটা সাম এখানে আসে। যেই টাকাটা সে লাস্টে ডিপোজিট করছে তার উপরে সে কোনো মানে ইন্টারেস্ট পাবে না, যেই টাকাটা সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড লাস্টে ডিপোজিট করছে সেটার উপরে 1 বছরের ইন্টারেস্ট সে পাবে, যেই টাকাটা সে প্রথম বছর যখন ডিপোজিট করছে এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, সেটার উপরে n-1 ইয়ারে মানে সে ইন্টারেস্ট পাবে।
সো সেটা একটা জিপি সিরিজ হলো, সেটা সাম বের করলে আমরা দেখলাম যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই হবে। তাহলে এখানে যদি এখন আমরা বলতাম যেখানে মানে প্রত্যেকটা পেমেন্টই আমাদের ছিল ইকুয়াল আর, তাহলে এখানে আর 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 থাকার কথা, তাহলে আমরা বলতেছি সেই আরটা আমার এখানে এই পেমেন্টটার এখানে চলে আসছে এইভাবে যে এস ইকুয়ালস টু আর টাইম স্মল এস এন অ্যাঙ্গেল আই। এটাকে রিড করার নিয়ম হচ্ছে এস অ্যাঙ্গেল এন আই, এনটা হচ্ছে তার মানে নাম্বার অফ পিরিয়ড, কতগুলো পিরিয়ডে মানে তার এটা জীবন ডিপোজিট করা হচ্ছে, আর আইটা হচ্ছে প্রত্যেকটা পিরিয়ডে করসপন্ডিং ইন্টারেস্ট রেট। সো এখানে আমরা বলছি এই যে এস অ্যাঙ্গেল এন আই, এইটার ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে এই যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই। এখানে আমাদের কিন্তু মনে রাখা লাগবে যে এখানে এইটা আসলো কি করে, এই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে কি করে এখানে আসে, বাট আমরা এখানে আপাতত ফর্মুলা হিসেবে এখানে ট্রিট করব। আরটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যামাউন্ট, এসটা হচ্ছে তার করসপন্ডিং অ্যাকুমুলেটেড ভ্যালু। এখন যদি আমাকে বলতো যে সার্টেন অ্যামাউন্ট অফ মানি 10% ইন্টারেস্টে ডিপোজিট করা হচ্ছে, এটা প্রত্যেক পিরিয়ডে 200 পাউন্ড করে বা $200 করে ডিপোজিট করা হবে, তাহলে আফটার 12 ইয়ার্স কত হবে? তাহলে আমরা এখানে বলতাম যে এখানে 12 এন এর জায়গায় হতো আমাদের এখানে 12, এখানে আই এর জায়গায় আমার ইন্টারেস্ট রেট দিতাম, আর এখানে আর এর ভ্যালু 200 দিয়ে আমি এখানে ক্যালকুলেট করে দেখতাম যে কত আমার এখানে সিরিজ অফ পেমেন্টের টোটাল অ্যামাউন্টটা কত আসে। ওকে, আচ্ছা এখানে আমরা দুই একটা সাম দেখি। এখানে দেখো, এখানে বলা হয়েছে যে মিস্টার ফ্র্যাঙ্ক হ্যাজ ডিপোজিটেড $1000 at the end of each year into a retirement saving plan for the last 10 years. His deposit earned interest J1 8% for first 3 years, J1 10.25% for the next 4 years, and J1 9% for the last 3 years. And এটা যদি হয়ে থাকে তাহলে এর করসপন্ডিং আমাদের accumulated ভ্যালুটা কত হবে, and what is the total interest earned for the 10 years। একটা হচ্ছে যে তার টোটাল accumulated ভ্যালু কত হবে আর তার ইন্টারেস্টটা কত হবে। তো আমরা যদি accumulated ভ্যালু পেয়ে যাই তাহলে মানে তার থেকে আমরা বলছি যে আমি তো প্রত্যেক ইনস্টলমেন্ট 1000 করে, তাহলে 10 ইয়ার্স এর তাহলে $10,000 দিব, তাহলে 10,000 মাইনাস করলে আমি মানে তার ইন্টারেস্ট পেয়ে যাব। এন্ড প্রশ্ন হচ্ছে আমি এর অ্যাকুমুলেশনটা বের করব কিভাবে। খেয়াল করে দেখো, এখানে দুইটা জিনিস আমার একসাথে চিন্তা করার প্রয়োজন হবে, একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথম 3টা ইনস্টলমেন্টে যে টাকাটা দিল সেই টাকাটার উপরে প্রথমে আমার অ্যানুইটি কাজ করতেছে, 3 ইয়ার্স এর অ্যানুইটি হচ্ছে। 3 ইয়ার্স এর অ্যানুইটির পরে আবার 7 ইয়ার্স এর অ্যাকুমুলেশন হচ্ছে। দেখো তো এই কথাটা বোঝা যায় কিনা? 3 ইয়ার্স এর অ্যানুইটি, 7 ইয়ার্স এর অ্যাকুমুলেশন, এই কথাটা বোঝা যায়? জি স্যার। তারপরে তাহলে আমরা এই যে তিনটা এই 1000 1000 1000 এই তিনটার উপরে আমরা প্রথমে মানে করলাম অ্যানুইটি বের করলাম। সেই অ্যানুইটিটা হচ্ছে এই যে 1000 এস 3, এই যে এন আই, এন হচ্ছে 3 আর আই হচ্ছে 0.08, কারণ এখানে 8% দেওয়া ছিল। দেওয়ার পরে এই যে 3 বছরের অ্যানুইটি কিন্তু বের করে ফেললাম, এটা হচ্ছে আমাদের 3 বছরে কত টাকা ডিপোজিট হলো উইথ ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম এখান থেকে। এরপরে নেক্সট দেখো, জাস্ট এ সেকেন্ড, এখানে এই পোর্শনটা হলো দেখো আমাদের অ্যানুইটি। এই অ্যানুইটি হওয়ার পরে এই অ্যানুইটিটা এখন বলা হলো কি নেক্সট 4 ইয়ার্স সে টাকা ডিপোজিট করতেছে 10.25% রেটে। তাহলে এই প্রথম 3 বছরের টাকাটা তাকে তো এই 3 বছরের টাকাটা নিয়ে যাবে কোথায়? এই 3 বছরের টাকা যেটা ডিপোজিট হয়েছে এটা তো তার যাইতে হবে 10 বছর পর্যন্ত। তাহলে 10 বছর যাইতে গেলে আরো 7 বছরের ইন্টারেস্ট সে পাবে এখানে।
তাহলে প্রথমে পাবে এই 4 বছরের ইন্টারেস্ট 10.25 হিসেবে, সেটা হচ্ছে দেখো এইটা 4 বছরে 10.25 হিসেবে পেল। এরপর 4 বছর পাওয়ার পরে যেটা হলো সেটা আবার নেক্সট 3 ইয়ার্স পাবে হচ্ছে 9% হিসেবে। তাহলে 9% হিসেবে সে পাবে দেখো এইটা। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার দুইটা ফ্যাক্টর চলে আসলো। চ্যাপ্টার 4 এ যা শিখে আসলাম অ্যাকুমুলেশন সেটা আসলো, চ্যাপ্টার 5 এ শিখলাম অ্যানুইটি সেটা আসলো। এরপর দেখো এবার 3 বছর চলে গেল, এবার নেক্সট 4 বছরে কি ঘটনা ঘটতেছে। নেক্সট 4 বছরের ক্ষেত্রে এটা খেয়াল করে দেখো, এই 4 বছর শুরু হলো আমার এখান থেকে এই 4 বছরের টাকা আমি এখন অ্যানুইটি করব। সেই অ্যানুইটি কই যাচ্ছে, সেই অ্যানুইটি দেখো এখানে এই জায়গায় হলো আমার এই অ্যানুইটিটা, এই 4 বছরের অ্যানুইটি হচ্ছে আমার এইটা। তাহলে এই 4 বছরের অ্যানুইটি হওয়ার পরে সে আবার কি হবে, 3 বছরে আবার ইন্টারেস্ট পাবে। প্রথমে 4 বছরের অ্যানুইটি সে বের করলো, তারপরে এই টাকাটা আরো 3 বছর থাকবে। তাহলে তারপরে মানে 3 বছরের অ্যাকুমুলেশন হলো 9% রেটে। এরপরে খেয়াল করে দেখো লাস্টে যে 3 বছরের টাকাটা তার হলো, লাস্টে 3 বছর টাকা আসতেছে আমার এখানে লাস্টে 3 বছর টাকাটা যাচ্ছে আমার, দেখো লাস্টে 3 বছরের শুধুমাত্র অ্যানুইটি হচ্ছে, তার উপরে কিন্তু কোনো অ্যাকুমুলেশন নাই। খেয়াল করছো ব্যাপারটা? সো এখানে আমাদেরকে এই যে মানি ম্যাটার, যে রিয়েল লাইফ যত ইজি, মানি মার্কেট কিন্তু অত ইজি না। কারণ আমরা মানে সবসময় মানে টাকা যখন ডিপোজিট করি, আমি চাই আমার টাকার যেন প্রপার ইউটিলাইজ হয়, একদিনের জন্য আমি তো কোনো ছাড় দিতে চাই না। কেউ যদি বলে যে তোমার টাকার ইন্টারেস্ট 5 দিনের জন্য না নিলে কি হয়, আমি আবার তার উল্টো প্রশ্ন করবো যে তোমার 5 দিনের জন্য দিলে তাহলে সমস্যা কোথায়, তুমি তো আমার টাকার বেনিফিট পাইছো, তাহলে দিবা না কেন? তাহলে টাকা মানি মার্কেটে সব সময় তুমি যতদিন পর্যন্ত মানিটার ইউজ করবা ততদিন পর্যন্ত তোমার মানির রিটার্ন তোমাকে দিতে হবে, এটাই হচ্ছে বাস্তব কথাবার্তা। ওকে, সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এই প্রবলেমটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ এখানে এই যে আমার মানে অ্যানুইটি অ্যাকুমুলেশন দুইটা একসাথে আসছে। লাস্টের পেমেন্টের ক্ষেত্রে দেখো কোনো অ্যাকুমুলেশন নাই, শুধুমাত্র অ্যানুইটি। সেকেন্ডেরটার ক্ষেত্রে প্রথম 4 বছরে মানে অ্যানুইটি, তারপরে 3 বছর হচ্ছে তার অ্যাকুমুলেশন। আর প্রথমে যে 3 বছর ছিল তার প্রথমে হলো অ্যানুইটি, তারপরে প্রথম 4 বছর, তারপরে আরো 3 বছরের অ্যানুইটি অ্যাকুমুলেশন কাজ করতে হয়েছে। তাহলে এখানে এই অ্যানুইটি এবং অ্যাকুমুলেশন দুইটা যখন একসাথে ওয়ার্কআউট করতেছে, সেটা আমরা কিভাবে করব সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি এখান থেকে বুঝে নিতে হবে। এরপর আসো আরেকটা প্রবলেম দেখো। এখানে আমরা যেহেতু ম্যাথমেটিক্স স্টুডেন্ট, আমাদেরকে এই ধরনের মানে কিছু প্রুফ করতে বলা হয়ে থাকে। এই প্রুফগুলো মানে কাইন্ড অফ মানে আইডেন্টিটি প্রুফের মতন বা ফর্মুলা প্রুফের মতন। তো এই ফর্মুলা প্রুফগুলো আমরা কিভাবে করবো সেটা একটু দেখো। এখানে আমাদের যেটা বলা হচ্ছে খেয়াল করে দেখো, যেখানে এস মানে এস অফ মানে এম প্লাস এন আই, দ্যাট ইজ এম প্লাস এন আই মানে কি, যে আমাদের দুইটা পিরিয়ডের অ্যানুইটি উইথ সেম ইন্টারেস্ট, সেটা কি হবে। আমরা আগে যে সামটা করলাম সেখানে আমরা যেমন দেখালাম কি অ্যানুইটির সাথে অ্যাকুমুলেশন, সেটা একটা ফর্মুলা হিসেবে আমরা এখানে দেখাতে চাচ্ছি। যে আমরা দুইটা পিরিয়ডের ক্ষেত্রে একটা দেখো দুইটা পিরিয়ডকে সেপারেট করে ফেললাম, একটা হচ্ছে এম প্লাস এম আই আর একটা হচ্ছে এন আই। এখানে এম এর মানে আমি এম এর জন্য করলাম অ্যানুইটি, এন এর জন্য করলাম আমরা অ্যাকুমুলেশন। এন্ড এই কাজটা কিভাবে হচ্ছে বা প্রুফটা করব কি করে, যে এরকম যদি কোনো সময় থাকে সার্টেন অ্যামাউন্ট অফ মানির উপরে আমার অ্যানুইটিও আছে, আমার অ্যাকুমুলেশনও আছে, অ্যানুইটি এবং অ্যাকুমুলেশন এই দুটো যদি একসাথে থাকে, তাহলে আমরা কিভাবে এই কাজটা করব সেই জিনিসটা এখানে খেয়াল করে দেখো। এটা খুব অর্ডিনারি একটা প্রুফ আর কি। তো প্রুফ করতে যে কি করছে দেখো, প্রুফ করতে যে এখানে এইটাকে আমরা ডেফিনিশন অনুযায়ী বললাম যে এখানে m প্লাস n যদি থাকে তাহলে 1 প্লাস i টু দি পাওয়ার m প্লাস n হবে। এখান থেকে জাস্ট 30 সেকেন্ড একটু হোল্ড করো।
তো এখান থেকে দেখো যেখানে আমরা ফর্মুলা ডেফিনিশন অনুযায়ী এস এম প্লাস এন আই এর যে ডেফিনিশন বললাম সেখানে আমরা বললাম যেখানে 1 প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস এন হবে মাইনাস 1 হবে ডিভাইড বাই আই হবে। সো আই হোপ যে এই পার্টটা মনে হয় আমাদের বুঝতে কারোর সমস্যা হওয়ার কথা না। দেখো তো এই পার্টটা বুঝতে পারি কিনা আমরা সবাই। এটা জাস্ট ডাইরেক্ট ডেফিনিশন থেকে চলে আসলো আর কি এস অ্যাঙ্গেলের। এরপর আমরা বলছি এইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা বলছি আমরা 1 প্লাস আই টু দি পাওয়ার এম প্লাস এন অ্যাজ ইট ইজ থেকে গেল, থাকার পরে এখানে আমরা বললাম ওই যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস করলাম আর একবার প্লাস করলাম। দেখো এইটারে আমরা একবার অ্যাড এবং সাবট্রাক্ট করলাম সো দ্যাট এটা রিমেনিং অ্যাজ ইট ইজ থাকে। এরপরে নেক্সট লাইনে দেখো এই প্রথম দুটো নিয়ে একটা ফরম্যাট করা হলো, পরের দুটো নিয়ে আরেকটা লাইন লেখা হলো। আর প্রথম দুটো থেকে খেয়াল করে দেখো 1 প্লাস আই টু দি পাওয়ার এন কমন নেওয়া যায়, এটা কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে থাকলো 1 প্লাস আই টু দি পাওয়ার এম মাইনাস 1 আর এখানে থাকলো আমাদের 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আই। এরপর আমরা বলতেছি যেখান থেকে এইটা যদি তোমরা খেয়াল করে দেখো যে এটা নাথিং বাট আমাদের এস এম আই আর এইটা যদি তোমরা খেয়াল করে দেখো দিস ইজ নাথিং বাট আমাদের এস এন আই। সো মানে ইন আদার ওয়ার্ড আমরা বললাম যেখানে এই যে এস অফ এম প্লাস এন ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার এন এস এম আই আর প্লাস এন আই। সো আমরা পরবর্তীতে যে আমরা এই ধরনের মানে প্রিভিয়াস যে সামটা করলাম এগুলো ডাইরেক্টলি আমরা ফর্মুলা ইউজ করে সামটা করতে পারো ইজিলি আর কি। এরপরে দেখো যেখানে এই সামটা একটু দেখো যে বললো যে মিস্টার জেন open saving accounts on with a deposit of 2000 in the February 1 1993 and makes monthly deposit of 200 for 5 years starting from March 1 starting March 1 1998 she makes Mr. Jane মানে ছেলে না কিন্তু মেয়ে কিন্তু she makes monthly on a withdrawals of eto for 3 years. Find the balance in her account just after the last withdrawal on eto if J12 is 6%. আর এখানে আমরা সামটা কিভাবে মানে আন্ডারস্ট্যান্ড করতে সেটা একটু দেখো। এই প্রবলেমটাকে যদি আমরা নাম্বার লাইনে ডিসপ্লে করি তবে খেয়াল করে দেখো যে নাম্বার লাইনে ডিসপ্লে করার পরে এখানে যে জিনিসটা আমরা আন্ডারস্ট্যান্ড খেয়াল করে দেখো তাহলে সে কি বললো প্রথমে সে 2000 মানে ডলার ডিপোজিট করলো করে সে এরপরে নেক্সট 5 ইয়ার্স সে 200 মানে ডলার করে ডিপোজিট করতেছে। তাহলে সে কিন্তু টোটাল ইনস্টলমেন্ট দিল 61টা। ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে মানে টাইম জিরোতে 2000 টাকা দিল এককালীন আর বাকি 60টা ছিল অ্যানুইটি সবগুলোতেই 200 টাকা করে সে দিছে। এরপরে কি হলো এরপরে সে বলছে যে এই নেক্সট 3 ইয়ার্স দ্যাট ইজ 5 ইয়ার্স ডিপোজিট করার পরে নেক্সট 3 ইয়ার্স সে বলছে আমি 400 মানে ডলার করে উইথড্র করব এন্ড 400 ডলার করে উইথড্র করার পরে এখন তার এট দ্য এন্ড অফ দিস টাইম কত টাকা ডিপোজিট থাকবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আর আমরা যারা খালি চোখে দেখতেছি তারা হয়তো অনেকে মনে করতে পারি যে সে 5 বছর জমা করছে 200 টাকা করে, তাহলে 5 বছরে জমা হয়েছে তার কত। 5 বছরে যদি তুমি জমার কথা চিন্তা করো তাহলে দেখো যে এই সামটার এটা আসে এরকম যে আমরা খালি চোখে যদি এটারে চিন্তা করি তাহলে তার প্রথমে জমা দিচ্ছে 2000 এরপরে 5 বছরে জমা দেওয়ার কথা 60টা ইনস্টলমেন্টে মানে 12000 নাকি কত হওয়ার কথা বলো দেখি একটু মানে
6 করে 12 12,000 টাকা ডিপোজিট 12,000 টাকা ডিপোজিট হয়েছে, তাহলে তার টোটাল ডিপোজিট হয়েছে 14,000 আর সে উইথড্র করতেছে 3 বছর ধরে, মানে 36টা ইনস্টলমেন্টে সে উইথড্র করতেছে। তাহলে 400 করে সে 400 ইনটু 36 যদি উইথড্র করে, তাহলে এখানে 14400 এরকম একটা উইথড্র করে ফেলতেছে, ঠিক না? ঠিক তো নাকি মানে ভুল বললাম? জি স্যার। এরকম একটা। এখন আমরা যারা খালি চোখে দেখি তারা দেখি ব্যাপারটা এরকম ভাবে, এবং দেখে আমরা আবার মানে তাদেরকে মানে বলতে চাই যে শক কত মানে কি, যে সে জমা দিছে $14,000, চাচ্ছে $14,400, তারপর আবার এক্সপেক্ট করতেছে থেকে যাবে, ডিপোজিট থাকবে। মানে একটু মানে আমরা কেউ মনে করতে পারি, বা যারা মানে ম্যাথমেটিক্সের ডেপথে যায় না, যারা শুধু অ্যারিথমেটিক নিয়ে মানে চিন্তা করে, তাদের কাছে মনে হবে যে এই লোকটা কি বদ্ধ পাগল, যে মানে ডিপোজিট করলো 14,000 টাকা, নিয়ে ফেলতেছে 14,400 টাকা, আরো এক্সপেক্ট করতেছে তার টাকা থাকবে। কিভাবে তোদের কি বোঝাতে পারলাম প্রবলেমটা? তার ইন্টারেস্ট দিয়ে, রাইট। তো এখন দেখো তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, যে তার দুটো জিনিস তার কিন্তু এখানে তোমাকে অ্যানালাইজ করতে হবে। একটা হচ্ছে সে যে টাকাগুলো ডিপোজিট করতেছে সেই টাকার উপরে তার ইন্টারেস্ট ক্যারি হচ্ছে আপ টু 96 পর্যন্ত, কিন্তু 96 ইনস্টলমেন্ট পর্যন্ত, যেহেতু তার সেটেলমেন্টটা হচ্ছে লাস্ট স্টেজে। তাহলে এই টাকাগুলো, যে টাকাগুলো সে ডিপোজিট করলো, 2200 করে যত টাকা ডিপোজিট করছে, সেগুলো আপ টু 96 পর্যন্ত তার ডিপোজিট হবে। এর মধ্যে 2000 টাকা দিচ্ছে সে একবার, তাহলে এই 2000 টাকার একবারে আমাদের 96 ইনস্টলমেন্টের অ্যাকুমুলেশন হবে। ঠিক বললাম না? জি স্যার। 2000 টাকার সে একবার জমা দিছে, তাহলে এইটা একবারে তাহলে 96 ইনস্টলমেন্টের একটা অ্যাকুমুলেশন তার হওয়া উচিত হলো। এরপরে তার নেক্সট বলা হচ্ছে যে 5 বছর সে 60 ইনস্টলমেন্ট সে দিচ্ছে 200 করে, তাহলে এই 60 ইনস্টলমেন্টাল কি হচ্ছে, তার অ্যানুইটি হচ্ছে। তাহলে 60 ইনস্টলমেন্ট যদি তার অ্যানুইটি হয়ে থাকে, তাহলে এই 60 ইনস্টলমেন্টের উপরে তার অ্যানুইটি ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে 60 ইনস্টলমেন্টে তারা অ্যানুইটি ক্যালকুলেট করতে আমরা বলছি যে এই যে 200 এর 60 মানে আই ছিল আমাদের 5%, তাহলে আমরা মানে পার্সেন্টেজ করে যা আসে সেটা আমরা লিখলাম এখানে। বাট এই অ্যানুইটিটা কিন্তু আরো 3 বছর অ্যাকুমুলেশন হবে, কারণ 3 বছর তো তার মানে সেটেল হচ্ছে না, 3 বছর তো ইন্টারেস্ট পাইতে থাকবে সে। তাহলে সে 3 বছরের ইন্টারেস্ট এখান থেকে মানে পাওয়ার জন্য এই দেখো এই যে 1.005 টু দি পাওয়ার 36 হলো, এই 36 আসলে কিন্তু তার এখানে এই যে ইনস্টলমেন্ট পাওয়ার জন্য মানে এদের অ্যাকুমুলেশন, এইটা হচ্ছে তার অ্যানুইটি। খেয়াল করে দেখো এখানে এইটা হচ্ছে তার অ্যানুইটি, একটু হচ্ছে অ্যানুইটি, আর এইটা হচ্ছে তার অ্যাকুমুলেশন। এটা হচ্ছে তার অ্যাকুমুলেশন, অ্যানুইটি শেষ হওয়ার পর অ্যাকুমুলেশন। অ্যানুইটি শেষ হওয়ার পরে অ্যাকুমুলেশন। এই জিনিসটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে যে অ্যানুইটি শেষ হওয়ার পরে যদি টাইম থাকে, সেই টাইমটা হবে তার অ্যাকুমুলেশন। এবার কি হচ্ছে, এই যে সে 400 টাকা করে সে নিয়ে নিচ্ছে, তাহলে 400 টাকার উপরেও তো তার তাহলে ইন্টারেস্ট কাউন্ট করতে হবে, কারণ উইথড্র করার সময় তো সেই ব্যাংকের থেকে যখন সে উইথড্র করতেছে, ব্যাংকও তার কাছে ইন্টারেস্ট কাউন্ট করবে। কারণ এই যে 400 পাউন্ড করে যে $400 করে যে সে 3 বছরের জন্য নিচ্ছে, তাহলে এইটার করসপন্ডিং তার অ্যানুইটি কত সেটা আমার বের করতে হবে। তো তার করসপন্ডিং অ্যানুইটি বের করে আমি দেখলাম যে এইটা হচ্ছে তার অ্যানুইটি। ওকে, তার কিন্তু আবার অ্যাকুমুলেশন নাই, কারণ এই এন্ড অফ দিস 3 ইয়ার্স তার কিন্তু সেটেলমেন্টে চলে যাচ্ছে। সো খেয়াল করে দেখো এখানে কিন্তু একটু ক্যালকুলেশন মিস্টেক আছে, তোমরা বুঝতে পারো এখানে যে একটা ক্যালকুলেশন মিস্টেক করতে ওরা দেখছো একটু প্রিন্টিং করতে। কোনটা ক্লাস 200 লিখছে 2000 হবে। এখানে 200 লিখছে, এটা কিন্তু 2000 হবে। এখানে স্যার ওই লেখায় ভুল করছে আর কি। হ্যাঁ লেখায় ভুল করছে আর কি, কিন্তু ক্যালকুলেশন আবার ঠিক আছে আর কি। ওই যে 3200 এটা আবার ঠিক আছে, বুঝতে পারছো? এইটা আবার ঠিক আছে, দেখবা এটা আবার ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপর দেখো যে যেটা আমার মানে প্রথমে অ্যানুইটি পরে অ্যাকুমুলেশন করলাম সেটা হলো এইটা। এরপরে আমি যে 400 মানে ডলার করে নিলাম সেইটার অ্যাকুমুলেশন মানে অ্যানুইটি করে হলো আমার এইটা। আর এই তিনটা অ্যাড সাবট্রাক্ট করে আমরা দেখতেছি যে সে লাস্টে সে আসলে $4192 তার এখনো থেকে গেছে। ওকে, সো তাহলে এখানে এই যে কনসেপ্ট গুলো এটা আমাদের লাইফটাকে অনেক বেশি কনফিডেন্স দিচ্ছে
কমফোর্ট দিচ্ছে মানি মার্কেটে মানি ডিপোজিট করার ক্যালকুলেশন করার জন্য। ওকে, এখন এটা যেমন আমাদের জন্য, আমরা যখন এই ফর্মুলা এখন বুঝে গেছি, আমাদের জন্য এটা ক্যালকুলেট করা কিন্তু খুব ইজি হয়ে গেল। আমরা কি করবো, আমরা হয়তো কয়েকদিন পরেই মানে ওই ম্যাথমেটিকাই অথবা ফোরট্রানে প্রোগ্রামিং তৈরি করে হলো, করে শুধুমাত্র ওখানে কি দিব, শুধু আই দিব, এন দিব, পি দিব, দিলে কিন্তু আমাদের ওখান থেকে মানে এটা দেখবো যে আমরা ইটস আ ম্যাটার অফ মানে 30 সেকেন্ডের ভিতরে আমরা হয়তো 10 বছরের মানে 20 বছরের 40 বছরের ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কিন্তু যদি এটা আমরা অনেক প্রোগ্রামিং না করে কোন একটা কমন পিপলকে এই ধরনের প্রবলেম দিয়ে দিই, ওর কিন্তু এটা থিঙ্ক করতেই কেমন যেন মানে এনার্জি লস মনে হবে। এইটা এত জিনিস মানুষ চিন্তা করে, এটা কি মানুষ না ফেরেশতা? আচ্ছা, এখানে দেখো, এখানে এইটা আমাদের রিয়েল লাইফে কিভাবে কাজে লাগতেছে সেটা আমরা আসি। এইটা যেমন একটা রিয়েল লাইফের এক্সাম্পল আমরা দিলাম, এর সাথে সাথে আরো আরেকটা এক্সাম্পল আমরা একটু নিয়ে আসি। স্যার এখানে কি ওই ব্যাংক থেকে যখন টাকা তুলে তখন কি যে পরিমাণ টাকা ওরা রাখলে দেয় ওই পরিমাণে কি ইন্টারেস্ট কাটে নাকি বেশি কাটে ব্যাংকে? না, ওই পরিমাণই কাটে, ওই পরিমাণই কাটে, যতটুকু তুমি উইথড্র করছো ততটুকুই কাটবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কি ওই 5 মানে যেই যেই পরিমাণ টাকা হলো আমার টাকার উপর ওরা ইন্টারেস্ট দেয়, আমি তুললেও কি সেম পরিমাণ ইন্টারেস্ট কাটবে? এইটা তোমার ডিপেন্ড করছে তোমার নেগোসিয়েশনের উপরে। তো এখানে যে প্রবলেম দেওয়া আছে সেই প্রবলেমে তোমার হচ্ছে নেগোসিয়েশনটা হচ্ছে তুমি তুমি আমার কাছ থেকে যা নিবা আমিও তোমার তাই দিব, বুঝতে পারছো? কারণ তুমি তো মানে আমার কাছ থেকে বেশি টাকা আগে নিয়ে রাখছো, তো তুমি আমারে দিছো এখন এই পার্সেন্ট, আর আমি তোমার কাছ থেকে নিচ্ছি মানে 5 বছর পরে যে আমার টাকা সব উইথড্র করতেছি না, সেখানে যদি তুমি আমার সঙ্গে বিট্রে করো তাহলে তো তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে না। তোমার ব্যাংকে তো আমি টাকা রাখবো না, হ্যাঁ, তোমারে আমি তো বলবো যে তুমি একটা প্রতারক, ফ্রড। হ্যাঁ, সেই জন্য ব্যাংকগুলো কি করে, যখন এই ধরনের কাস্টমার পায় তখন তারা অনার করে, তারা দেখে যে এই কাস্টমার 5 বছর ধরে টাকা রাখে নাই, এই 5 বছর ধরে টাকা উইথড্র করে নাই, সো এটা তো তার জন্য একটা বড় ধরনের ব্লেসিং, সেই টাকা দিয়ে তো সে বিজনেস করছে অনেক। হ্যাঁ, তখন তার সাথে সে নেগোশিয়েট করে এইভাবে। আচ্ছা, এখানে দেখো যেখানে আমরা একটু ডিসকাউন্ট ভ্যালুতে যাইতে যাচ্ছি। ডিসকাউন্ট ভ্যালুটা কিছুই না, তোমরা হয়তো খেয়াল করে দেখছো যে এটা আমাদের মানে এই যে প্রেজেন্ট ভ্যালুতে যদি ক্যালকুলেট করি, প্রেজেন্ট ভ্যালু করসপন্ডিং ডিসকাউন্ট ভ্যালু হচ্ছে আমাদের এইটা, যে এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। মানে আমাদের যে ফর্মুলা মানে ফান্ডামেন্টাল থিওরেম যেটা ছিল, সেই ফান্ডামেন্টাল থিওরেম আমরা কি বলতাম, ফান্ডামেন্টাল থিওরেম তো আমরা বলতাম, এখানে তো আমাদের ছিল, খেয়াল করে দেখো যে আমরা তো বলে আসলাম যে এস, সরি, আমরা বলে আসলাম যে আমাদের এস ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা ছিল এ ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা আমাদের ফান্ডামেন্টাল ফর্মুলা ছিল। তাহলে এখান থেকে আমরা তো ইজিলি এটা লিখতে পারি না? তাহলে এটা যখন লিখলাম তখন আমরা এটা বলে ফেললাম ডিসকাউন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু। ডিসকাউন্ট ভ্যালু যা, প্রেজেন্ট ভ্যালু তাই আর কি। আর এই ডিসকাউন্ট ভ্যালু তৈরি করার পরে এখন আমরা বলতেছি এই ডিসকাউন্ট ভ্যালুর আমরা এখন চাচ্ছি অ্যানুইটি। ডিসকাউন্ট ভ্যালুর উপরে যদি অ্যানুইটি মানে ইম্পোজ করি তাহলে কি ঘটনা ঘটবে? তো অলরেডি যে ক্যাপিটাল এস মানে কি জানি না, আমরা দেখে আসলাম যে ক্যাপিটাল এস মানে হচ্ছে আমাদের, দেখো ক্যাপিটাল এস এর জায়গায় আমরা এখন এখানে পুট করে দিলাম, দেখো খেয়াল করে, এই যে ক্যাপিটাল এস এর জায়গায় আমরা এখন পুট করে দিলাম এই যে আর এস এন আই, কারণ আমরা যদি মানে 8 টাকা করে ডিপোজিট করি তাহলে আমাদের এটা হবে। এর সাথে আমার এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। এখন আমি এই এস এন আই এটা ভ্যালুটা আমরা পুট করে দিলাম যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আই, দেওয়ার পরে এখন আমরা এই যে এই ফ্যাক্টর দিয়ে দেখো এটা মাল্টিপ্লাই করলাম, করার পরে এটা চলে আসলো এখন 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন বাই আই। এখন ওরা বলতেছে এইটা হচ্ছে এই জিনিসটাকে এখন তারা ডিফাইন করতে চাচ্ছে, এই পুরো জিনিসটাকে তারা ডিফাইন করতে চাচ্ছে এখন মানে ডিসকাউন্টেড ভ্যালুর মানে ফ্যাক্টর। এই যে এ এন আই যেটা সেটা বলা হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু ফ্যাক্টর। এস এন, এই যে স্মল এস এন যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ভ্যালু ফ্যাক্টর, আর এই এ এন আই যেটা সেটা হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু ফ্যাক্টর ইন কেস অফ অ্যানুইটি। তাহলে আমরা এই এ এন আই ডেফিনিশন দেখলাম 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন বাই আই, এটা হচ্ছে ইউনিভার্সাল ডেফিনিশন। আবার এখানে এস এন আই এর ডেফিনিশন ছিল 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই। এই দুটো ডেফিনিশন তোমাদের কিন্তু একটু কষ্ট করে মনে রাখার প্রয়োজন হবে। এখন দেখো যে এই দুটো ইউজ করে আমাদের কি ধরনের সাম আমরা করব সেটা একটু দেখি।
এখানে একটা মানে সাম জাস্ট অর্ডিনারি সাম এখানে বলছে কি যে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি 380 এট দ্য এন্ড অফ ইচ মান্থ ফর 3 ইয়ার্স, মানে 3 মান্থ মানে 3 ইয়ার্স ধরে সে প্রত্যেক মাসে 380 করে দিচ্ছে, তাহলে তার মানে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যানুইটিটা কি হবে সেটা বের করতে বলা হয়েছে। তো এই প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যানুইটি মানে বের করতে চাই আমরা বলতেছি এখানে তার মানে আই আমাদের জানা আছে, কারণ মান্থলিতে Z12 যেটা দেওয়া আছে তাহলে এটা মান্থলিতে কনভার্ট করে নিলাম, এন হচ্ছে 36 আর হচ্ছে আমাদের 380, সেখান থেকে আমরা এ বের করে দেখলাম আমাদের এটা হচ্ছে এই যে 11,440 এত টাকা হচ্ছে। এটা যদি আমাদের মানে Z12টা যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে শুধু ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হচ্ছে, তাছাড়া কিছু এখানে হচ্ছে না। এখানে একটু খেয়াল করে দেখো যেখানে আমরা এইটা দ্বারা আসলে যদি আমাদেরকে ডেসক্রাইব করতে বলে এটা আসলে কি মিন করে, এখানে এই যে 11,440 এইটা আসলে হোয়াট ইউ মিন বাই দিস থিং। আমরা বলছি এখানে 380, হ্যাঁ বল একদম যে একটা ফিউচারে এই যে মানে 380 করে যদি দেই 3 বছর, এটার যে ফিউচার ভ্যালু হবে ওই ফিউচারটা আসলে বর্তমানে টাকার পরিমাণ কত আর কি, ওই ফিউচারটা বর্তমানে কত ইকুইভ্যালেন্ট টাকা আর কি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস গ্রেট। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একদম ক্লিন হইতে হবে, বুঝতে পারছো যে এই যে ও যেটা বললো এই কনসেপ্টগুলো যদি তোমাদেরকে মানে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু দেখবা যে বিভিন্ন জায়গায় যেতে কিন্তু তোমরা প্রবলেম ফেস করবে, যে আমরা মানে ফিউচারে পাইতে চাই 36 ইন্টু 380, এর করসপন্ডিং এখন প্রেজেন্ট ভ্যালুটা কত, এই এখন বর্তমান প্রেজেন্ট ভ্যালু মানে কত টাকা এখন ডিপোজিট করলে ওইটার ইকুইভ্যালেন্ট হবে সেটা আমরা এখানে জানতে চাই। আচ্ছা গুড। এখন এখানে দেখো যে এখানে বললো যে বাইজ মানে ইউজ কার বাই পেইং $1,500 ডাউন পেমেন্ট, ডাউন বলতে এখানে ডাউন পেমেন্ট বলা হয়েছে, and 182.5 a month for 3 years. What was the cash price of the car if the interest rate on the loan is eto, and what was the total interest on the loan? So খেয়াল করে দেখো যেখানে আমাদের মানে এই কারটা যখন আমরা বাই করতে যাচ্ছি, কারের কোম্পানি তারা বললো যে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তোমার কার একটা কার $1,500 দিলেই তুমি কার পেয়ে যাবে, $1,500 মানে তুমি দিবা, দিলেই তোমার কার দিবে, কিন্তু ওখানে একটা স্টারিক মার্ক দিয়ে একটা কন্ডিশন অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছে। কন্ডিশনটা কি, যে প্রত্যেক ইনস্টলমেন্ট 3 বছরের জন্য নেক্সট ইনস্টলমেন্ট হচ্ছে 182 করে। ওকে, সো এখন তুমি মানে যদি মানে বিজনেসের স্টুডেন্ট হও তখন তোমার চিন্তা হচ্ছে যে আমি যদি এই এত কিছু ওদের ওই মানে অ্যাডভার্টাইজমেন্ট বুঝতে চাই না, আমি জানতে চাই আমি যদি এখন ক্যাশ টাকায় বাই করি তাহলে কত টাকায় সে আমাকে দিবে। এখানে যদি তুমি মানে ক্যালকুলেশন করে দেখো তাহলে তুমি দেখবা যে 182.5 মাল্টিপ্লাইড বাই 36 প্লাস 1,500 যদি করা হয় তাহলে হচ্ছে তার টোটাল পেমেন্ট বের হচ্ছে। আর আমরা চাচ্ছি এই যে অ্যানুইটি আমরা দিলাম সেই অ্যানুইটির করসপন্ডিং প্রেজেন্ট ভ্যালু বের করতে। অ্যানুইটি করসপন্ডিং যখন প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলাম তখন আমরা বললাম যে এই যে অ্যানুইটি আর ANNI করে আমরা দেখলাম যে এটা ক্যালকুলেট করে হলো আমাদের হচ্ছে এই যে 6548, তার মানে এর ক্যাশ প্রাইস ছিল হচ্ছে আমাদের এইটা, যে যদি কেউ ক্যাশ টাকায় এটা কিনতে চাইতো তাহলে এই যে 6548 টাকায় এই গাড়িটা কিন্তু সে কিনতে পারত। ওকে, এখন তারা বললো যে এটা মানে সে যদি ইন্টারেস্ট মানে ক্যালকুলেট করা হয় তাহলে তার ইন্টারেস্টটা কত দিচ্ছে, ইন্টারেস্টটা কি দিচ্ছে, ইন্টারেস্টটা খেয়াল করে দেখো যে ইন্টারেস্ট দিচ্ছে হচ্ছে যে তার টোটাল মানে পেইড অন দ্য লোন এসে দিল হচ্ছে 36 ইন্টু 182.5 আর অ্যামাউন্ট অফ দ্য লোন অ্যামাউন্ট ছিল তার হচ্ছে এইটা, তাহলে এটা যদি মাইনাস করে দিই তাহলে এই এত টাকা হচ্ছে তার মানে তাকে মানে ইন্টারেস্টটা দিতে হচ্ছে। এই খেয়াল করে দেখো যে সে ইনস্টলমেন্টে যেটা দিল সেই ইনস্টলমেন্টের টাকার করসপন্ডিং তার অ্যামাউন্ট হচ্ছে এইটা, তাহলে এর মধ্যে আমার মানে এর প্রেজেন্ট ভ্যালু ছিল আমার এইটা। ওকে, সো আমি টোটাল পেমেন্ট থেকে ওই মানে তার প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস করলে আমি আসলে তার কতটুকু ইন্টারেস্ট পে করলাম সেটা এখানে পেয়ে গেলাম। এখানে এই সেম ওয়েতে আরেকটা মানে এই যে মানে আমরা যেমন আগে দেখলাম যে অ্যাকুমুলেটেড মানে অ্যানুইটির অ্যাকুমুলেশনের জন্য একটা ফর্মুলা দেখলাম, সিমিলারলি এটার ডিসকাউন্ট ভ্যালু একটা ফর্মুলা হচ্ছে এটা যে 1 প্লাস আই এন আই, এটাকে লেখা যায় এ এন মাইনাস আই প্লাস 1। এইটাও জাস্ট অর্ডিনারি অ্যালজেব্রিক একটা সিম্পলিফিকেশন।
সাধারণত আমাদের ম্যাথমেটিক্স স্টুডেন্টের জন্য আমাদের যেমন এইগুলো দেখবা যে অনেক সময় প্রুভ করতে বলা হবে, এক্সামে বলবে যে প্রুভ দিস ইকুয়াল টু দিস, তো সেটা ডেফিনিশন ইউজ করে তুমি দেখো যে এ এন আই এর ডেফিনিশন ছিল 1 - 1 + i to the power -n by i, and এটা দিয়ে দেখো 1 + i দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দেওয়ার পরে এখানে 1 + i আর এখানে 1 + i to the power -n - 1 হয়ে গেল। এইটাকে আমরা এখন মানে দুটো ভাগে ভাগ করে ফেললাম, এই যে i বাই i হয়ে গেল আমাদের 1, আর বাকিটা আমাদের এখানে থেকে গেল, আর এইটা মানেই হচ্ছে আমাদের বলছি a n - 1i। এইখানে এই সামটা একটু খেয়াল করে দেখো, এইটাও মানে এই আগেরটার মতন একটা সাম, আগে যেটা ছিল অ্যাকুমুলেশন ভ্যালু, আর এটা মানে অ্যাকুমুলেশন উইথ অ্যানুইটি। এখানেও মানে অ্যাকুমুলেশন উইথ অ্যানুইটি, বাট এটা ডিসকাউন্টেড অ্যানুইটি। যে এখানে তারা বললো যে an annuity with payment at the end of each month 200 for 2 years, then 300 for next year, and then 400 for the following 2 years। তার মানে এখানে সে 5 বছরের একটা স্কিম, 5 বছরের স্কিমের মধ্যে প্রথম 2 বছর টাকা দিল তারা 200 করে, এরপরে 1 বছর দিল 300 করে, এরপরে 2 বছর দিল আবার 400 করে। আর আমাদের বলা হলো যে এইটার করসপন্ডিং ডিসকাউন্টেড ভ্যালুটা বের করো, যেখানে J12 হচ্ছে 10%। দ্যাট ইজ এই টাকাটা যে আমি যদি এরকম ভাবে ইনস্টলমেন্টে না দিয়ে একবারে দিতে চাইতাম অ্যাট প্রেজেন্ট, তাহলে সেই প্রেজেন্ট ভ্যালুটা কি হতো। এবার দেখো রিভার্স কিন্তু হবে। রিভার্স হবে এরকম যে আমার এখানে এই যেটা 200 মানে আমার এই দিকে লাস্টে যেই 2 বছর, লাস্টের 2 বছর যে 400 করে দেওয়া হলো, এই 400-র উপরে 3 বছরের ডিসকাউন্টেড অ্যাকুমুলেশন হবে, ডিসকাউন্টেড ভ্যালু এখানে ইম্পোজ হবে। ঠিক বললাম না বললাম না? যে লাস্টে 3 বছর হবে কেন স্যার? মানে এই লাস্টে যে 3 মানে লাস্টে যে 2 বছর টাকা দিল 400 করে, তো এটা একদম শেষে ফাইনালি হিসাব করে তারপর 5 বছর আসতে পারি না আমরা? না 5 বছর আগে তো তখন তো তোমার অ্যাকুমুলেশনে চলে আসতে হবে, বুঝতে পারছো না? তুমি তো এখানে ডিসকাউন্টেড ভ্যালু চলে আসতে চাচ্ছ, বুঝতে পারছো না? হ্যাঁ তুমি ওইটাও করতে পারো, তুমি যেটা তোমরা যেটা বলতেছো যে তোমরা মানে এই যে টোটাল অ্যামাউন্ট কত টাকা ডিপোজিট হলো তার করসপন্ডিং আমরা অ্যাকুমুলেশনে চলে আসলাম, সেটা হইতে পারে। বাট এখানে যদি আমরা মানে ডাইরেক্ট আমার ডিসকাউন্টেড অ্যানুইটিতে চলে যেতে চাই, তাহলে ডিসকাউন্টেড অ্যানুইটি কি হচ্ছে যে এখানে প্রথম যেটা আমি একটু নিয়ে আসি, ও স্যার দেখো বুঝছি বুঝছি ব্যাপারটা বুঝতে পারছো? দেখো স্যার প্রথমে যে 24 মাসের যে টাকাটা জমা দেওয়া হলো, এই 24 মাসের যে টাকাটা দেওয়া হলো, এই টাকাটা ডিসকাউন্টেড ভ্যালু প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে এখানে থেকে যাচ্ছে কিন্তু। জি স্যার। তাহলে এটার এর করসপন্ডিং এটা হচ্ছে দেখো এইটা শুধু এটাই হইতেছে, শুধু এখানে আমার ডিসকাউন্টেড অ্যানুইটি হয়েছে, ডিসকাউন্টেড অ্যানুইটি হয়েছে। এরপরে পরে যে 1 বছরের জন্য 300 টাকা দেওয়া হলো, 1 বছরের জন্য দেখো 300 টাকা দেওয়া হয়েছে। এই 1 বছরের আমি প্রথমে ডিসকাউন্টেড ভ্যালু মানে প্রথমে অ্যানুইটি বের করলাম। অ্যানুইটি বের করবার কি করলাম দেখো তো, অ্যানুইটি বের করার পরে এই টাকাটা কিন্তু আবার 2 বছর ব্যাকে যাইতে হয়েছে। প্রথমে 1 বছরের অ্যানুইটি, ডিসকাউন্টেড অ্যানুইটি, এরপরে আবার 2 বছরের কি মানে প্রেজেন্ট ভ্যালুতে যাইতে হয়েছে, কারণ এই টাকাটা এখন এখান থেকে 2 বছর ব্যাক সামনে চলে আসছে, ঠিক তো? জি স্যার। এরপরে দেখো যে লাস্টে যে টাকাটা আমরা দিলাম, যে এই যে মানে 2 বছরের 400 করে দিলাম, এইটার প্রথমে আমি 2 বছরের অ্যানুইটি বের করলাম। 2 বছরের অ্যানুইটি বের করলে দেখো আমার এখানে 2 বছরের অ্যানুইটি হলো, ডিসকাউন্টেড অ্যানুইটি হলো আমার এইটা। এরপরে আবার এটা কি হয়েছে, এরপর আবার এর উপরে 3 বছরে সে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছে, কারণ এখান থেকে আবার 3 বছর তাকে ব্যাকে যাইতো, এই টাকাটা এই যে 3 বছর ব্যাকে চলে গেছে কিন্তু। ওকে,
সো আগে যেমন আমরা এখান থেকে ফরওয়ার্ড দিকে যাচ্ছিলাম, যখন আমরা ফিউচার ভ্যালু ক্যালকুলেট করছিলাম বা অ্যাকুমুলেশন ছিলাম, তখন আমরা এখানে যে টাকাটা দিলাম সেটার উপরে ইন্টারেস্ট কাউন্ট হচ্ছিল মানে সামনের গুলো, আর লাস্টে যে টাকাটা মানে ডিপোজিট করা হচ্ছিল তার উপরে কোনো অ্যাকুমুলেশন ছিল না, শুধু অ্যানুইটি ছিল। আর এখন কিন্তু লাস্টে যেটা দেওয়া হলো তার উপরে ডিসকাউন্ট অ্যানুইটিটা কাজ করতেছে বেশি। ওকে, সো এই কনসেপ্ট গুলো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমাদের একটুখানি মানে গো থ্রু করা উচিত হবে। তো আমরা আজকে আর খুব বেশি দূর মানে প্রসিড করতে যাচ্ছি না। তো তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে প্রথমেই তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা নেক্সট